আসসালামু আলাইকুম। ওয়েলকাম এভরিওয়ান টু ম্যাট্রিক্স একাডেমি। আজকে আমি আপনাদের সলভ ক্লাস নিয়ে কথা বলবো। আপনারা ক্লাসের পরে যে মডেল মানে ক্লাস টেস্টটি দিয়েছেন, সেই ক্লাস টেস্টের কয়েকটি কোশ্চেন এমসিকিউ এবং সিঙ্গেল বেস্ট অ্যান্সার নিয়ে আমি আপনাদেরকে ডিসকাস করব। আচ্ছা, প্রথমে আমাদের আজকের টপিকটা হলো ব্লাড প্রোডাক্টস, অ্যান্টি অ্যারিথমিক ড্রাগস, তারপর সাথে আমার অ্যান্টিমেটিক, অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যান্ড রিভার্সাল এজেন্ট নিয়ে যেই লেকচারটা ছিল। এখানে ফার্স্ট কোশ্চেন আছে, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ ব্লাড দ্যাট ক্যান বি ট্রান্সফিউজড। তো আমরা লেকচারে পড়েছিলাম যে ব্লাডের কি কি প্রোডাক্টস আমরা ট্রান্সফিউজ করতে পারি। এক, আমরা হোল ব্লাড দিতে পারি, আমরা শুধু প্লাজমা ট্রান্সফিউজ করতে পারি, আমরা রেড সেল কনসেন্ট্রেট, প্লেটলেট কনসেন্ট্রেট, ডাব্লিউবিসি কনসেন্ট্রেট, এছাড়াও আমরা ক্রায়োপ্রেসিপিটেট এবং ফ্রেশ ফ্রোজেন প্লাজমা সব কিছুই আমরা আলাদা করেও ট্রান্সফিউজ করতে পারি এবং হোল ব্লাডও ট্রান্সফিউজ করতে পারি। তো আমাদের নাম্বার ওয়ান অ্যান্সার এ হচ্ছে হোল ব্লাড। Number B, that is true. B is cryoprecipitate, that is also true. C is fresh frozen plasma, that is also true. D is WBC. এখানে আপনাদের একটু কনফিউশন তৈরি হতে পারে যে WBC কি ট্রান্সফিউজ করা হয় কিনা। হ্যাঁ, WBCও ট্রান্সফিউজ করা হয়, সো এই অ্যান্সারটাও ট্রু হবে। অ্যান্ড নাম্বার ই ইজ প্ল্যাটলেট। সো অল অফ আওয়ার অ্যান্সার্স আর ট্রু। এখানে এক্সপ্লেনেশন এটা আমি আপনাদের লেকচারে দিয়েছিলাম যে ব্লাডের কি কি কম্পোনেন্ট, সেলুলার কম্পোনেন্ট, প্লাজমা কম্পোনেন্ট অ্যান্ড প্লাজমা ডেরিভেটিভস, all these are transfused during blood transfusion. Red cell concentrate, platelet concentrate, granulocyte concentrate, that is WBC concentrate, plasma component, fresh frozen plasma, cryoprecipitate, cryopore plasma, stored plasma, and plasma derivatives such as albumin, immunoglobulin, and coagulation factors are also transfused. Now come to the next question. Next question is regarding blood transfusion. This is a very important question. এখন এখানে শুরুতেই প্রথমটা, স্ক্রিনিং ইজ নট অ্যান এসেনশিয়াল ফর ট্রান্সফিউশন। এটা অবশ্যই আপনাদের কাছে মনে হবে অবশ্যই এটা ফলস হবে, কারণ স্ক্রিনিং অবশ্যই এসেনশিয়াল। উইদাউট এনি স্ক্রিনিং টেস্ট ব্লাড ট্রান্সফিউশন করা যাবে না। ব্লাড শুড বি স্টোরড ইন 2 to 6 ডিগ্রি সেলসিয়াস, এটা ট্রু হবে। অ্যান্ড হোল ব্লাড ক্যান বি স্টোরড আপ টু 1 year। এখন আমরা ব্লাড স্টোরেজের যে ব্যাপারটা দেখেছি, এই যে এখানে শেলফ লাইফ হাইয়েস্ট হচ্ছে 35 ডেজ, হাইয়েস্ট হচ্ছে 35 ডেজ, এবং 35 ডেজের বেশি হলে ইভেন আমরা 7 to 10 ডেজের পরে কিন্তু প্লেটলেটসের হাফ লাইফ কিন্তু 7 to 10 ডেজ, 7 থেকে 10 দিনের বেশি হলেই কিন্তু আমরা আর ব্লাডটা ট্রান্সফিউজ করি না। ঠিক আছে, তো সেক্ষেত্রে সেই হিসাবে চিন্তা করলে শেলফ লাইফ অ্যাটলিস্ট 35 ডেজ পর্যন্ত আমরা ট্রান্সফিউজ করতে পারবো। এরপরে আমাদের ডি অপশন, ক্রায়োপ্রেসিপিটেট ইজ ট্রান্সফিউজড ফর অ্যাকিউট ব্লাড লস। এটা কি সঠিক কিনা? ক্রায়োপ্রেসিপিটেট আমরা কখন দেই? ক্রায়োপ্রেসিপিটেট একটা পেশেন্টের প্রথমে আমাদেরকে জানতে হবে ক্রায়োপ্রেসিপিটেটের মধ্যে কি থাকে। ক্রায়োপ্রেসিপিটেটের মধ্যে মেইনলি যেটা থাকে সেটা হলো কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো, ক্লটিং ফ্যাক্টর 8, 10, 12 এগুলি থাকে ক্রায়োপ্রেসিপিটেটের মধ্যে। সো অ্যাকিউট ব্লাড লসের ক্ষেত্রে আমরা কখনোই ক্রায়োপ্রেসিপিটেট দিব না। অ্যাকিউট ব্লাড লস যখন হবে তখন আমাদেরকে অবশ্যই হোল ব্লাড ট্রান্সফিউজ করতে হবে। এন্ড দ্য নেক্সট ইজ ম্যাসিভ ট্রান্সফিউশন ইজ এসেনশিয়াল ইজ ব্লাড লস। ইজ ইট ট্রু? কি মনে হয় আপনাদের? ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন, এখানে আপনাদের এই কোশ্চেনটা একটু ট্রিকি দেওয়া হয়েছে যে ম্যাসিভ ট্রান্সফিউশন ইজ এসেনশিয়াল। হ্যাঁ, ট্রান্সফিউশন ব্লাড লসের ক্ষেত্রে এসেনশিয়াল হতে পারে, কিন্তু যদি এখানে বলা থাকতো ম্যাসিভ ব্লাড লস তখন এটা ট্রু হতো। যদি বলা হতো সিভিয়ার অথবা অনেক বেশি বলেছে হেমাটোক্রিট, ব্লাড লস ইজ সো সিভিয়ার দ্যাট ইট ডিক্রিজড হেমাটোক্রিট, তখন বলা হতো যে হ্যাঁ এটা এসেনশিয়াল। বাট শুধু ব্লাড লসের ক্ষেত্রে কিন্তু ব্লাড ট্রান্সফিউশনটা এসেনশিয়াল না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই স্টিমগুলোর মধ্যে শুধুমাত্র বি নাম্বারটা ট্রু এবং বাকি সবগুলি ফলস। এভাবে ল্যাঙ্গুয়েজটা আপনারা খেয়াল করবেন। কোশ্চেনের স্টিমগুলোর মধ্যে আপনার এফসিপিএস এর প্রত্যেকটা স্টিমের কথাগুলা একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া থাকে। যেমন মনে হচ্ছে ম্যাসিভ ট্রান্সফিউশন ইজ এসেনশিয়াল ইন ব্লাড লস, কথাটা মনে হচ্ছে ট্রু, বাট অ্যাকচুয়ালি ইট ইজ নট ট্রু। কারণ ব্লাড ট্রান্সফিউশন সবসময়ই এসেনশিয়াল না। কারণ মাইনর সার্জারি, মডারেট সার্জারি, যেখানে মিনিমাম ব্লাড লস হচ্ছে, যেখানে এক্সটেন্সিভ ব্লাড লসের কোনো নাই, কোনো কজ নাই, সেই সকল ক্ষেত্রে কিন্তু আমরা ব্লাড ট্রান্সফিউশন করি না। তো তাহলে ব্লাড ট্রান্সফিউশন, ম্যাসিভ ট্রান্সফিউশন তখনই দরকার হয় যখন পেশেন্ট সিভিয়ার ম্যাসিভ ব্লাড লস হয়, পেশেন্টের অ্যাকিউট ব্লাড লস হয়, পেশেন্টের হেমাটোক্রিট অনেক বেশি কমে যায়, সেই সকল ক্ষেত্রে কিন্তু আমাদের ম্যাসিভ ট্রান্সফিউশনের দরকার হয়, যেখানে অনেক র্যাপিডলি ব্লাড লস হয়, যেমন ভাস্কুলার সার্জারি,
ক্রেনিয়াল সার্জারির ক্ষেত্রে আমরা বলতে পারি, তারপর ন্যাজোফ্যারিঞ্জিয়াল এনজিওফাইব্রোমা যেগুলো বড় বড় সার্জারি, তারপর গাইনোকোলজিক্যাল সার্জারির মধ্যে আপনারা চিন্তা করেন যেমন রাপচার্ড একটোপিক প্রেগন্যান্সি কিংবা সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া যেখানে আপনার হিউজ ব্লিডিং হচ্ছে, সেই সকল ক্ষেত্রে আমার পেশেন্টকে সেভ করার জন্য আমার ম্যাসিভ ট্রান্সফিউশন দরকার হতে পারে। আচ্ছা, এটা তো আমরা দেখলাম। এরপর নেক্সট কাম টু দ্য থার্ড কোশ্চেন। এই কোশ্চেনটা আমরা ফিজিওলজির রড্ডির একটি বই আছে, আপনারা জানেন, রড্ডি থেকে একদম হুবহু সেম টু সেম আমি দিয়েছি। এই রড্ডি থেকে ফিজিওলজির জন্য 4-5টা কোশ্চেন আছে কিছু কিছু, সেটা হচ্ছে আপনাদেরকে পড়তে হবে, কারণ অনেক সময় রড্ডি থেকে এই ফিজিওলজি পোর্শন, বিশেষ করে ব্লাড ফিজিওলজি অথবা রেসপিরেটরি ফিজিওলজি থেকে হুবহু কোশ্চেনটা তুলে দেয়। সো আমাদের নেক্সট কোশ্চেনে আসে ব্লাড প্লাটিলেটস সম্পর্কে আমরা কি জানি। They are formed in the bone marrow, that is true. They are normally more numerous than white cells. Is it true or false? WBC count normally কত থাকে? 4 থেকে 11,000। তাহলে প্লাটিলেট কাউন্ট কত? 1.5 লাখ থেকে 4 লাখ। তাহলে এটা অবশ্যই ট্রু হবে। Have a small single lobed nucleus. Is it true? মানে সিঙ্গেল লোবড নিউক্লিয়াস কি থাকে? না, এটা ফলস হবে। ইনক্রিজিং নাম্বার আফটার ইনজুরি অ্যান্ড সার্জারি, এই কথাটা আমাদের কাছে একটু আনকমন। এটা ট্রু হবে, কারণ ব্লাড প্লাটিলেট আমাদের বডিতে যখন ইনজুরি হয় তখন স্টিমুল্যান্টগুলো বোন ম্যারোকে স্টিমুলেট করে, যার কারণে আমার প্লাটিলেট কাউন্টটা বেড়ে যায়। অ্যান্ড অল্টার শেপ হোয়েন ইন কন্ট্যাক্ট উইথ কোলাজেন, দিস ইজ অলসো ট্রু। তো এখানে আমার নর্মালি মোর নিউমারাস দেন হোয়াইট সেলস, এটার হচ্ছে এক্সপ্লেনেশন আমরা রোডডিতে দেওয়া আছে, যে এই যে প্লাটলেট হ্যাজ সিঙ্গেল লোবড নিউক্লিয়াস, বাট উই নো দ্যাট আমাদের বডিতে শুধুমাত্র 2 ধরনের সেল আছে, যেটা হচ্ছে আরবিসি এবং প্লাটলেট, যেটাতে কোনো নিউক্লিয়াস নেই। অ্যান্ড দিস ইজ দ্য এক্সপ্লেনেশন। আরবিসি অ্যান্ড প্লাটলেটস আর নিউক্লিয়েটেড, সো এই যে হ্যাভ এ স্মল সিঙ্গেল লোব নিউক্লিয়াস, দ্যাট ইজ ফলস। ওকে, আচ্ছা, now come to the next question. Our next question is the conversion of fibrinogen to fibrin. এটা হচ্ছে clotting coagulation pathway থেকে আসছে কোশ্চেনটা। নাম্বার এ, it is affected by prothrombin. Is it true? No. Conversion of fibrinogen to fibrin is not affected by prothrombin. এটা conversion is affected by thrombin. এটি খুব ভালো করে মনে রাখবেন যে prothrombin is the inactive precursor of thrombin. প্রথমবিন থেকে থ্রম্বিন কনভার্ট হয় এবং থ্রম্বিন হচ্ছে ফিব্রিনোজেনকে, এই যে থ্রম্বিন হচ্ছে ফিব্রিনোজেনকে ফিব্রিনে কনভার্ট করে। এটা খুব ভালো করে মনে রাখবেন। এফেক্টেড বাই প্রথমবিন, মনে হতে পারে যে হ্যাঁ প্রথমবিনই তো আমার ফিব্রিনোজেনকে ফিব্রিনে কনভার্ট করে, বাট দ্যাট ইজ নট ট্রু। প্রথমবিন ইজ আ প্রিকারসার। প্রথমবিন থেকে থ্রম্বিন কনভার্ট হয় অ্যান্ড দ্যাট থ্রম্বিন ইজ রেসপন্সিবল ফর কনভার্সন অফ ফিব্রিনোজেন টু ফিব্রিন। ঠিক আছে, এভাবে ট্রিকলি একটু ঘুরিয়ে কোশ্চেনগুলো থাকে। নাম্বার বি, ইনভার্স দ্য ডিসরাপশন অফ সার্টেন পেপটাইড লিঙ্কেজেস বাই এ প্রোটিওলাইটিক এনজাইম। তার মানে এখানে বলা হচ্ছে যে কিছু প্রোটিওলাইটিক এনজাইম আমার এই পেপটাইড লিঙ্কেজটাকে ডিসরাপ্ট করে, অ্যান্ড ইট ইজ ট্রু অ্যান্ড ইজ ফলোড বাই পলিমারাইজেশন অফ ফিব্রিন মনোমার। হ্যাঁ, আমরা জানি যে ফিব্রিনোজেন থেকে যখন ফিব্রিনে কনভার্ট করে তখন ফিব্রিন মনোমার ফর্ম হয় এবং ফিব্রিন মনোমার পলিমারাইজেশন হয়ে ফিব্রিন পলিমার ফর্ম করে, তারপরে সেটা মাইক্রোক্লট হিসেবে ফরমেশন হয়। সো দিস ইজ অলসো ট্রু। অ্যান্ড নাম্বার ডি, ইট ইজ ইনহিবিটেড বাই হেপারিন, অ্যান্ড ইট ইজ অলসো ট্রু, কারণ হচ্ছে আমরা হেপারিন ইউজ করলে অ্যান্টিথ্রম্বিন 3 এর সাথে বাইন্ড করবে এবং হেপারিন আমার এই ফিব্রিনোজেনকে ফিব্রিনে কনভার্সনকে প্রিভেন্ট করবে। অ্যান্ড নাম্বার ই ইজ ইট ইজ রিভার্সড বাই প্লাজমা। রিভার্সড বাই প্লাজমা, দ্যাট ইজ ফলস, বিকজ আমার এই ফিব্রিনোজেন টু ফিব্রিনের কনভার্সনটাকে আমরা প্লাজমা দিয়ে রিভার্স করতে পারবো না, কারণ এটা বোথ ফিব্রিন এবং ফিব্রিনোজেন দুটোকেই ডিগ্রেড করে দেয়। ওকে, আচ্ছা, নেক্সট কাম টু দ্য নেক্সট কোশ্চেন। এটাও হচ্ছে রোডি থেকে দেওয়া হয়েছে আপনাদেরকে, আরবিসি রিলেটেড। এর ফার্স্ট টপিকস ইজ অ্যাবাউট সার্কুলেটিং রেড ব্লাড সেলস আর। এখানে সার্কুলেটিং রেড ব্লাড সেল সম্পর্কে বলা হয়েছে, দে আর অ্যাবাউট 1% নিউক্লিয়েটেড।
বলা হচ্ছে যে আমাদের নর্মাল হিউম্যান সার্কুলেশনে যতগুলি আরবিসি প্রেজেন্ট আছে তার ভিতরে অলমোস্ট 1% বলছে নিউক্লিয়েটেড, কিন্তু আমাদের নর্মালি একটা হেলদি হিউম্যান বিং এর যখন পেরিফেরাল ব্লাড ফিল্ম করা হয় তখন কি নিউক্লিয়েটেড আরবিসি পাওয়া যায়? না, নিউক্লিয়েটেড আরবিসি পাওয়া যায় না। তাহলে এই যে কথাটা লিখেছে অ্যাবাউট 1% নিউক্লিয়েটেড, এটা যদি বলতো যে অ্যাট বার্থ, তখন এটার সাথে যদি আমি অ্যাট বার্থ যোগ করে দিতাম তখন এই জিনিসটা, এই স্ট্রিমটা আমার ট্রু হয়ে যেত। কিন্তু যখন আমি লিখেছি শুধুমাত্র অ্যাবাউট 1% ইজ নিউক্লিয়েটেড, তাহলে এটা হচ্ছে ফলস হবে। দেন দ্য নেক্সট স্ট্রিম ইজ মে শো অ্যান ইন্ট্রাসেলুলার নেটওয়ার্ক প্যাটার্ন ইফ অ্যাপ্রোপ্রিয়েটলি স্টেইন। ইট ইজ ট্রু, কারণ হচ্ছে আরবিসি গুলি সেলে একটি ইন্ট্রাসেলুলার নেটওয়ার্কের মাধ্যমে আরবিসি গুলো সার্কুলেটিং হতে থাকে। Number C, are distributed evenly across the bloodstream in large blood vessel. এটা কি ট্রু কিনা? আরবিসি ফ্লো সম্পর্কে আমরা যদি জানি, আমরা একটি টপিক জেনেছি যে ল্যামিনার ফ্লো এবং টার্বুলেন্ট ফ্লো বলে, ল্যামিনার ফ্লো বলে একটি কথা আছে, অ্যাক্সিয়াল ফ্লো এন্ড ল্যামিনার ফ্লো। দিস ইজ আ ব্লাড, দিস ইজ আওয়ার ব্লাড ভেসেল এন্ড দিজ আর দ্য সেলস। ব্লাড সার্কুলেশন ল্যামিনার ফ্লো অর অ্যাক্সিয়াল ফ্লো বলে একটি কথা আছে। আমাদের বডির যত সেলগুলি আছে, আরবিসি, ডাব্লিউবিসি এবং ব্লাডের যে সেল আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লেটলেট, এগুলা তারা হচ্ছে একটু ব্লাড ভেসেল থেকে দূরে, একটু সেন্ট্রালি তারা একটি আলাদা একটি অ্যাক্সিয়াল ফ্লো মেনটেন করে। ওকে, দিস ইজ দ্য অ্যাক্সিয়াল ফ্লো। এই কারণে এখানে কোশ্চেনটা লিখে এসেছে যে ডিস্ট্রিবিউটেড ইভেনলি অ্যাক্রস দ্য ব্লাড স্ট্রিম ইন লার্জ ব্লাড ভেসেল। দ্যাট ইজ অবশ্যই ফলস হবে, কারণ লার্জ ব্লাড ভেসেলে আমার এই ব্লাড সেলগুলা সেন্ট্রালি, এই ব্লাড ভেসেলের সেন্ট্রালি কোর বরাবর, সেন্ট্রাল মানে একটা পাইপ যদি আমি চিন্তা করি, সেই পাইপের একদম মাঝখান দিয়ে আমার হচ্ছে ব্লাড সেলগুলি ট্রান্সফার হয়, এবং চারিদিকে এবং সাইডের দিকে আমার এই যে ফাঁকা গ্যাপগুলি আছে এই জায়গাগুলি দিয়ে আমার প্লাজমা যায়, এবং সেটা একটা অ্যাক্সিয়াল ফ্লো এবং ল্যামিনার ফ্লো মেনটেন করে। আরবিসি এবং ব্লাডের সেলগুলি মাঝখানে যায় এবং বাকি প্লাজমা, অ্যালবুমিন, ক্লটিং ফ্যাক্টর এগুলি পেরিফেরির দিক দিয়ে একটু সার্কুলেশন মেনটেন করে। সো এটা ফলস হবে। নাম্বার ডি, ট্রাভেল অ্যাট সোয়ার ভেলোসিটি ইন ভেনিউস দেন ইন ক্যাপিলারিস। এটা ফলস হবে, কারণ হচ্ছে ভেলোসিটির ক্ষেত্রে আমরা জানি যে ভেনিউসের ভেলোসিটি ইজ মোর দেন ক্যাপিলারিস। আমরা যত সেন্টার থেকে পেরিফেরির দিকে যেতে থাকি তত আমাদের ভেলোসিটি কমতে থাকে। যেমন আমার ভেলোসিটি সব থেকে বেশি আমার এওরটাতে, তার থেকে কম হচ্ছে আর্টারিগুলোতে, লার্জ আর্টারিতে, তারপরে হচ্ছে মেটা আর্টারিওল, তারপরে থেকে আর্টারিওল, তারপরে ক্যাপিলারি, তারপরে ভেনিউল। সো ভেনিউস এবং আর্টারিওলস এর থেকে আমার ক্যাপিলারিজে ভেলোসিটি কম। ইন দ্য ফর্ম অ্যাজ দে পাস থ্রু দ্য ক্যাপিলারিস। এখানে বলা হচ্ছে যে আরবিসি যখন ক্যাপিলারির মধ্যে দিয়ে যাচ্ছে তখন তারা হচ্ছে ফরমেশন তৈরি করে, এটাও ট্রু হবে। এটা হচ্ছে, এটা আপনারা মার্ক করে রাখেন, এটা রোডডির 14 নম্বর কোশ্চেন, হুবহু ওখান থেকে দেওয়া হয়েছে, এটা আপনারা অবশ্যই মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, এরপরে আসি আমার কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 এ বলা আছে এ পারসন উইথ এ গ্রুপ এ ব্লাড। এখন ব্লাড গ্রুপিং জানার আগে, এটা এক্সপ্লেনেশনের আগে আমি আপনাদের ব্লাড গ্রুপ অ্যান্টিজেন সম্পর্কে একটু বলি। যে আমরা জানি যে আমাদের আরবিসি সারফেসে যে সারফেস অ্যান্টিজেন প্রেজেন্ট আছে, এক হচ্ছে আরএইচ অ্যান্টিজেন আর একটা হচ্ছে এবিও। তো এবিও সিস্টেম যদি আমরা চিন্তা করি ব্লাড গ্রুপে, তাহলে আরবিসি সারফেসে আমাদের এ বি এবং এবি, আরবিসি সারফেসে এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেন আছে। এটার উপরে ভিত্তি করে কার অ্যান্টিজেন, কার অ্যান্টিবডি আছে কি নাই, এটার উপর ভিত্তি করে আমরা ব্লাড গ্রুপকে মেজর 4টা গ্রুপে ভাগ করি। যেমন ব্লাড গ্রুপ যদি এ হয়, তাহলে আমরা ধরে নিব তার ব্লাডে আমার অ্যান্টিজেন উপস্থিত আছে এ এবং অ্যান্টি বি অ্যান্টিজেন উপস্থিত আছে। সো এটা ভালো করে মনে রাখবেন, যেই ব্লাড গ্রুপ, যে পেশেন্টের যেটা ব্লাড গ্রুপ হবে সেই ব্লাডে সেই অ্যান্টিজেনটাই উপস্থিত থাকবে। কারো যদি ব্লাড গ্রুপ এ হয় তাহলে তার ব্লাডে এ অ্যান্টিজেন উপস্থিত থাকবে, বি হলে বি অ্যান্টিজেন উপস্থিত থাকবে। এখন যদি তার ব্লাড গ্রুপ এ বি হয় তখন কি হবে? তখন তার আরবিসি সারফেসে 2টা অ্যান্টিজেনই উপস্থিত থাকবে, অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি। এবং ও বলতে আপনারা শুধু ও মনে করবেন না, ওটাকে আপনারা শূন্য হিসেবে চিন্তা করবেন। ও মানে যদি আপনি মনে করেন শূন্য, তাহলে আপনার কাছে মনে হবে তাহলে ও ব্লাড গ্রুপে কি আমার অ্যান্টিজেন থাকবে? নো, তাহলে ও ব্লাড গ্রুপে আমার অ্যান্টিজেন শূন্য থাকবে। দিস ইজ ও ব্লাড গ্রুপ হ্যাভিং নো অ্যান্টিজেন। তাহলে এই যে অ্যান্টিজেনটা যদি আমি শুধু মনে রাখতে পারি, তাহলে অ্যান্টিবডিস আমার আলটিমেটলি চলে আসবে। অ্যান্টিবডি বলতে অ্যান্টি এ তে, ব্লাড গ্রুপ এ তে থাকবে অ্যান্টি বি,
ব্লাড গ্রুপ বি তে বি অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টি এ অ্যান্টিবডি। যেহেতু যেহেতু এবি ব্লাড গ্রুপে অ্যান্টিজেন এ এবং বি দুটোই রয়েছে, তাহলে এখানে কোনো অ্যান্টিবডি নেই। সো দিস ইজ অলসো অ্যানাদার নেম ইজ কল্ড ইউনিভার্সাল ডোনার। অ্যান্ড ও ব্লাড গ্রুপে যেহেতু শূন্য অ্যান্টিজেন, সো অ্যান্টিবডি দুটাই উপস্থিত, এই জন্য ও ব্লাড গ্রুপকে বলা হয় ইউনিভার্সাল রিসিপিয়েন্ট। তাহলে আমরা এখানে দেখি যে একটা মানুষের যদি এ ব্লাড গ্রুপ থাকে তাহলে হ্যাজ অ্যান্টি-বি অ্যান্টিবডি ইন দ্য প্লাজমা। এটা কি হতে পারে? আমরা একটু আগে দেখে আসছি যে এ ব্লাড গ্রুপ হলে এ অ্যান্টিজেন থাকবে এবং বি অ্যান্টিবডি। সো দিস ইজ ট্রু। নাম্বার বি, মে হ্যাভ জিনোটাইপ এ বি। এই যে পাশে জিনোটাইপ দেখা গিয়েছে যে একটা এ ব্লাড গ্রুপ পেশেন্টের জিনোটাইপ অবশ্যই ডাবল এ অথবা এ ও থাকতে হবে। তাহলে জিনোটাইপ কি এ বি হবে? নো, জিনোটাইপ এবি হবে না। জিনোটাইপ এবি হইতে হলে তার ব্লাড গ্রুপ অবশ্যই এবি হইতে হবে। এবি ব্লাড গ্রুপের পেশেন্টের একমাত্র এবি ব্লাড গ্রুপের পেশেন্টেরই শুধুমাত্র জিনোটাইপ এবি। ঠিক আছে? আচ্ছা, নাম্বার সি, মে হ্যাভ এ প্যারেন্ট উইথ এ গ্রুপ ও ব্লাড। হ্যাঁ, থাকতে পারে। এ ব্লাড গ্রুপের পেশেন্টের অবশ্যই ও ব্লাড গ্রুপের একটা প্যারেন্ট থাকতে পারে, কারণ আমরা দেখেছি জিনোটাইপ এ ও, এ ও হতে পারে। তাহলে ও সেই ওটি সে তার প্যারেন্টস থেকে পেয়েছে। তার মানে একজন এ ব্লাড গ্রুপের ব্যক্তির সাথে যদি একজন ও ব্লাড গ্রুপের ব্যক্তির বিয়ে হয়, তাহলে তাদের সন্তানদের ব্লাড গ্রুপ এও হতে পারে, ও হতে পারে। ওকে, অ্যান্ড মে হ্যাভ চিলড্রেন উইথ গ্রুপ এ অর গ্রুপ ও ব্লাড অনলি। সো এটা আমি একটু আগে বললাম, তাহলে এটাও ট্রু। অ্যান্ড নেক্সট ইজ whose partner is also A can only have children of groups A or O. It is also true. Next come, liver synthesizes following coagulation factor. আমরা জানি all the clotting factors are synthesized in the liver except কি বলেন তো, except calcium and except 3, 4, 6, 8। এটা আমি আপনাদের লেকচারে বারবার বলেছিলাম যে 3, 4, 6, 8 বাদে বাকি সবগুলি ক্লটিং ফ্যাক্টরই আমার লিভারে সিনথেসাইজ হয়। সো আমার এখানে ফ্যাক্টর 4, 6 ফলস হবে, বাকি 2, 9, 10 যেহেতু 3, 4, 6 লিভারে সিনথেসাইজ হয় না। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর। এটা খুব সহজ একটা কোশ্চেন মনে হচ্ছে। আমরা জানি 2, 7, 9, 10 is synthesized ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর। এখন এখানে একটা কথা বলছি যে আপনারা মনে রাখবেন যে ফ্যাক্টর 2, ফ্যাক্টর 9 না দিয়ে দেখা গেল দিয়ে দিল ফ্যাক্টর ফিব্রিনোজেন দিয়ে দিল, দ্যাট ইজ নাম্বার 2, অথবা ফ্যাক্টর 7 এর নাম। Now come to the next question. Next question is, following substances act as procoagulant in the blood. ব্লাডে কোন কোন সাবস্টেন্স আছে যারা প্রোকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে? তো আমরা এখানে দেখছি এর মধ্যে শুধুমাত্র থ্রম্বাক্সিনই আছে যে প্রোকোয়াগুলেন্ট হিসেবে কাজ করছে। তাহলে আমরা প্রোকোয়াগুলেন্টসের লিস্টটা দেখে নিই। আমাদের ব্লাডে প্রোকোয়াগুলেন্টস কে কে আছে? তারা হচ্ছে থ্রম্বাক্সিন A2, এডিপি, কোলাজেন, থ্রম্বিন এবং অ্যাড্রেনালিন। এই লাস্টেরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে অ্যাড্রেনালিনও আমাদের বডিতে প্রোকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে। আপনি দেখবেন যে অ্যাড্রেনালিনের অ্যাকশনের মধ্যে, আরবিসির অ্যাকশনের মধ্যে লেখা আছে প্ল্যাটিলেট অ্যাগ্রিগেশনে কিন্তু সে হেল্প করে। সো অ্যাড্রেনালিনের সিম্প্যাথেটিক যে অ্যাক্টিভিটিগুলি রয়েছে এবং অ্যাড্রেনালিনের যে ব্লাড সেলের উপরে যে অ্যাক্টিভিটিগুলি রয়েছে তার মধ্যে একটা অ্যাক্টিভিটি হচ্ছে সে কিন্তু প্ল্যাটিলেট অ্যাগ্রিগেশন করে এবং প্রোকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে। ওকে, নেক্সট কোয়েশ্চেন ইজ, এক্সট্রিনসিক পাথওয়ে অফ কোয়াগুলেশন ইনভলভ। এক্সট্রিনসিক পাথওয়েতে কি কি কোয়াগুলেশন ফ্যাক্টর ইনভলভ হয়? তাহলে আমরা এক্সট্রিনসিক কোয়াগুলেশন পাথওয়েটা আমরা একটু দেখে আসি। দিস ইজ দ্য ইন্ট্রিনসিক পাথওয়ে, দিস ইজ দ্য এক্সট্রিনসিক পাথওয়ে। এক্সট্রিনসিক পাথওয়ে ইজ ইনিশিয়েটেড বাই এক্সটার্নাল ইনজুরি। সেখানে আমার ক্যালসিয়াম এবং ফ্যাক্টর 7 প্রথমে একসাথে হয়ে টিস্যু থ্রম্বোপ্লাস্টিন মিলে আমার ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করে। সো আমার এখানে পেলাম ফ্যাক্টর 7। এটাই হচ্ছে ডিফারেন্স ফ্রম ইন্ট্রিনসিক পাথওয়ে। যে ইন্ট্রিনসিক পাথওয়েতে আমার ফ্যাক্টর 12, 11, 9, 8 এই চারটি ফ্যাক্টর ক্রমান্বয়ে অ্যাক্টিভেট হয়ে এসে তারপর ক্যালসিয়ামের সাথে মিলে আমার ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করে। কিন্তু এক্সট্রিনসিক পাথওয়েতে আমার শুধুমাত্র ক্যালসিয়াম, টিস্যু থ্রম্বোপ্লাস্টিন এবং ফ্যাক্টর 7 মিলে। তাহলে ফ্যাক্টর 7টা হচ্ছে আমার ডিফারেন্ট। এটি আপনি মনে রাখবেন, মনে রাখার সহজ উপায়, কারণ ইন্ট্রিনসিক ফ্যাক্টরে অনেকগুলি ফ্যাক্টর, এটা সহজে মনে রাখা যায় না, কিন্তু এক্সট্রিনসিক পাথওয়েতে আপনি মনে রাখবেন ফ্যাক্টর 7। এখন আপনার কোশ্চেনের অপশনে যদি এই কয়েকটা ফ্যাক্টরও দিয়ে দেয়, যদি ক্যালসিয়াম, টিস্যু থ্রম্বোপ্লাস্টিন দিয়ে দেয়, তাহলে কি এটা অ্যান্সার ফলস হবে? না, অ্যান্সারটা ফলস হবে না। এখানে দেখেন অ্যান্সারটা দেওয়া আছে, এক্সট্রিনসিক পাথওয়ে অফ কোয়াগুলেশন ইনভলভ নাম্বার 1 ফ্যাক্টর 7, দ্যাট ইজ ট্রু। ফ্যাক্টর
ফ্যাক্টর, এটা ফলস হবে কারণ এটা ফ্যাক্টর 8 হবে, অ্যান্ড দ্যাট ইজ ফ্যাক্টর 10। ফ্যাক্টর 10 অবশ্যই ট্রু হবে কারণ কমন পাথওয়ের মধ্যে কিন্তু ফ্যাক্টর 10 আসে। তারপর ফ্যাক্টর 11 ইজ ফলস, অ্যান্ড ক্যালসিয়াম, অবশ্যই ক্যালসিয়ামটা ট্রু হবে। ওকে, দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ ব্লাড কোয়াগুলেশন রিকোয়ার্স। হোয়াট ইজ ব্লাড কোয়াগুলেশন? ব্লাড কোয়াগুলেশনের পদ্ধতিতে আমাদের কি কি ফ্যাক্টর কাজ করে? ব্লাড কোয়াগুলেশন যদি আমাদের করতে হয় তাহলে এক তো আমার প্রোকোয়াগুলেন্ট, যারা আমার কোয়াগুলেশন ফ্যাক্টরটাকে অ্যাক্টিভ করে তাদেরকে অ্যাক্টিভ করতে হবে, অ্যান্টি কোয়াগুলেন্টগুলোকে আমার ইনঅ্যাক্টিভ করতে হবে, এবং কোয়াগুলেশন ক্যাসকেডটা অ্যাক্টিভ করতে হবে। এবং কিছু কিছু ফ্যাক্টর আছে যারা কোয়াগুলেশনে হেল্প করে, যেমন এখানে আছে প্রথমে ইনঅ্যাক্টিভেশন অফ হেপারিন। হেপারিন হলো আমার অ্যান্টিকোয়াগুলেন্ট, তাহলে অবশ্যই আমার কোয়াগুলেশনের জন্য অ্যান্টিকোয়াগুলেশনের ইনঅ্যাক্টিভেশন দরকার। তারপর ইনঅ্যাক্টিভেশন অফ প্লাজমিন। প্লাজমিন ইজ প্লাজমিন হচ্ছে আমার ইয়া করে করে ক্লট, ফিব্রিন ক্লটকে ভেঙে মনোমার তৈরি করে। তাহলে আমার তো এখানে ক্লটিং এর জন্য, এটা তো ক্লটকে ভেঙে দেয়, তাহলে কোয়াগুলেশনের জন্য তো আমার প্লাজমিনের দরকার নাই, তাহলে এটা ফলস হবে। এরপর আসি ক্যালসিয়াম এবং ভিটামিন কে। ক্যালসিয়াম নিজে একটি ক্লটিং ফ্যাক্টর এবং ভিটামিন কে এর উপরে ভিত্তি করে আমার 2, 7, 9, 10 ক্লটিং ফ্যাক্টরগুলো নির্ভর করে, এই কারণে ভিটামিন কেও দরকার। বাট ভিটামিন সি ইজ নট এসেনশিয়াল। এখানে ভিটামিন সিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ভিটামিন সি, আপনারা একটু কনফিউশন থাকতে পারেন যে না ভিটামিন সি থাকলে তো হচ্ছে ভিটামিন সি ডেফিসিয়েন্সি হলে ক্লটিং ফ্যাক্ট ডেফিসিয়েন্সি হয়, ব্লিডিং ডায়াথেসিস হয়। ভিটামিন সি ডেফিসিয়েন্সি হইলে আপনার ভাস্কুলার কোলাজেন স্ট্রেনথেনিং যেটা হয়, ভিটামিন সি তো হচ্ছে আপনার কোয়াগুলেশন পাথওয়ে কিংবা হিলিং এর ক্ষেত্রে হেল্প করে, হিলিং এর কোলাজেন স্ট্রেনথেনিং এর জন্য ভিটামিন সি দরকার হয়। সো ভিটামিন সি যখন আপনার হিলিং এর ব্যাপারটা আসবে, হিলিং রিলেটেড কোশ্চেন আসবে, তখন এটা হবে অ্যান্সার। তাহলে এমনিতে এখানে এটা ফলস হবে। ওকে, আচ্ছা, নেক্সট আসি নাম্বার 12। এই কোশ্চেনটা প্রিভিয়াসলি আপনাদের একবার এসেছিল। আফটার 7 days অফ স্টোরেজ এট 40 ডিগ্রি সেলসিয়াস দ্য স্টোরড ব্লাড শোজ ডিক্রিজ ইন। 40 ডিগ্রি তাপমাত্রায় যদি আপনি 12 দিন একটা রক্তকে রাখেন তাহলে ব্লাডে কি হবে? প্রথম দিন টাইম কমে যাবে, এটা ফলস, কারণ প্রথম দিন টাইম বেড়ে যাবে, কারণ ক্লটিং ফ্যাক্টরগুলো ডিস্ট্রয় হয়ে যাবে। কনসেন্ট্রেশন অফ প্লাজমা পটাশিয়াম কি ডিক্রিজ ইন। এই যে এখানে কোশ্চেনটা আপনি খেয়াল করেন, দেখেন লাস্টে দেওয়া আছে ডিক্রিজ ইন, তার মানে এই সবগুলি কোশ্চেনের ফ্যাক্টরগুলোকে কমলে কি হয় সেটা আপনাকে চিন্তা করতে হবে। যে 12 দিন মানে 7 দিন ধরে যদি আমি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রক্ত রেখে দিই তাহলে রক্তে কি কি কমবে? প্রথম দিন টাইম কি কমবে? ফলস। এরপর কনসেন্ট্রেশন অফ প্লাজমা পটাশিয়াম, এটা কি কমবে? নো, প্লাজমা পটাশিয়াম কনসেন্ট্রেশন ওই স্টোরড ব্লাডের মধ্যে বাড়বে, কারণ আরবিসি সেল যদি ডিস্ট্রয় হয়ে যায় তখন সেখান থেকে পটাশিয়াম রিলিজ হবে। নেক্সট, কনসেন্ট্রেশন অফ ডেক্সট্রোজ, ইট ইজ ট্রু, কারণ আরবিসি যা আছে সে এই ডেক্সট্রোজটাকে নিউট্রিশন হিসেবে ইউজ করবে, যার কারণে ওই ব্লাডে ডেক্সট্রোজের কনসেন্ট্রেশন কমে যাবে। নেক্সট, কনসেন্ট্রেশন অফ ল্যাকটিক অ্যাসিড, ইট ইজ ফলস, কারণ হচ্ছে পেশেন্টের হচ্ছে পিএইচ কমতে থাকে, স্টোর ব্লাডে আমরা জানি পিএইচ কমতে থাকে, ল্যাকটিক অ্যাসিডোসিস হয়, সো কনসেন্ট্রেশন অফ ল্যাকটিক অ্যাসিড কমবে না বরং বাড়বে। কনসেন্ট্রেশন অফ ফ্যাক্টর 7, 8, 9, ইট ইজ ট্রু, কারণ আমার স্টোর ব্লাডে আমার কোয়াগুলেশন ফ্যাক্টর কমতে থাকে। ওকে, এই যে এখানে আমি আপনাদেরকে সুন্দর করে একটা লিস্ট করে দিয়েছি, এগুলো আপনারা খাতায় তুলে নেন যে স্টোর ব্লাডে কি কি চেঞ্জ হয়। পটাশিয়াম আয়ন প্লাজমাতে বেড়ে যায়, ডেক্সট্রোজ অ্যান্ড ইট ইজ চেঞ্জ টু ল্যাকটিক অ্যাসিড, যেটা আমাদের কোশ্চেনে ছিল। ডিক্রিজ প্ল্যাটলেটস নাম্বার ডিউ টু শর্টেড লাইফ স্প্যান অফ প্ল্যাটিলেট। আরবিসি সোয়েল, আরবিসি গুলো ফুলে যাবে অ্যান্ড বিকাম স্ফেরিক্যাল অ্যান্ড মোর হিমোলাইজড, আরবিসি গুলি হিমোলাইজড হয়ে যাবে। নেক্সট, ডিক্রিজ প্লাজমা কনসেন্ট্রেশন অফ ফ্যাক্টর 7, 8 অ্যান্ড 9। ফ্যাক্টর 7, 8, 9 এর প্লাজমা কনসেন্ট্রেশন কমে যাবে এবং ডিক্রিজ 2, 3 ডিপিজি, বাট ইনক্রিজ অ্যাফিনিটি, এই খাটটা খেয়াল রাখবেন, মোর হিমোগ্লোবিন অ্যাফিনিটি টু অক্সিজেন। যেহেতু 2, 3 ডিপিজি কমে যায় এই জন্য অক্সিজেনের হিমোগ্লোবিনের প্রতি অ্যাফিনিটিটা বেড়ে যায়। আচ্ছা, ওকে, নেক্সট আসি আমরা 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন আমাদের কি দেওয়া ছিল? 13 নম্বর কোশ্চেনটা ছিল হোয়াট আর দ্য কমনলি ইউজড অ্যান্টিমেটিক ইন অ্যানাস্থেসিয়া প্র্যাকটিস। এটা এই কোশ্চেনটা একটু ট্রিকি, এটা একবার একদিক দিয়ে চিন্তা করলে সবগুলি অ্যান্সার, আর একদিক দিয়ে চিন্তা করলে কোনোটাই অ্যান্সার না। তো এটা কোশ্চেনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কমনলি আমরা কোন কোন অ্যান্টিমেটিক ইউজ করি। আমরা মেটোক্লোপ্রোমাইড ইউজ করে থাকি, আমরা ডমপেরিডন ইউজ করে থাকি, আমরা কি ক্লপিডোগ্রিল ইউজ করে থাকি? ক্লপিডোগ্রিল তো অ্যান্টিমেটিক ড্রাগসই না।
তারপরে আমরা অন্ডানসেট্রন খুবই কমনলি ইউজ করি আমাদের অ্যান্টিমেটিক ড্রাগ ইউজ করার সময় নাম্বার 1 প্রায়োরিটি থাকে অন্ডানসেট্রন অ্যাজ ইট ইজ রিসেপ্টর স্পেসিফিক অ্যান্ড হাইড্রোকর্টিসন আমরা ইউজ করে থাকি, কিন্তু অ্যান্টিমেটিক হিসেবে আমরা ডেক্সামিথাসন আমাদের চয়েস, কারণ ডেক্সামিথাসন হ্যাজ মোর অ্যান্টিমেটিক প্রপার্টিজ। ওকে, then come to the next drug metoclopramide. It is a very important question and very important topic. আপনি এটা বারবার স্টার দিয়ে আপনার বইতে শীটে যেখানে পারেন মার্ক করে রাখবেন। মেটোক্লোপ্রামাইড এবং হচ্ছে অন্ডানসেট্রন থেকে আপনার কোশ্চেন আসবেই, একটা না একটা কোশ্চেন আপনি অ্যান্টিমেটিক থেকে আপনি পাবেনই, এই জন্য আমি বারবারই এই কোশ্চেনগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি। প্রথম হচ্ছে ইট ইজ এ নন স্পেসিফিক অ্যান্টিমেটিক, সেটা কি তাই? নো, ফলস। মেটোক্লোপ্রামাইড ইজ স্পেসিফিক, রিসেপ্টর স্পেসিফিক and acts at dopamine receptor antagonist. It is true. আমরা জানি যে মেটোক্লোপ্রামাইড, আমি আপনাদেরকে একটু ডিটেলস দিয়েছি যে মেটোক্লোপ্রামাইড বোথ D2 রিসেপ্টর অ্যান্ড 5-HT3 রিসেপ্টর বোথ রিসেপ্টরের উপরে কাজ করে, এটা আপনি খেয়াল রাখবেন। অন্ডানসেট্রন একটা মাত্র ড্রাগ যে শুধুমাত্র সিঙ্গেল একটি রিসেপ্টর 5-HT3 রিসেপ্টরের উপরে কাজ করে, কিন্তু মেটোক্লোপ্রামাইড acts both on D2 and 5-HT3 receptor. এরপরে it hastens empty of stomach, তার মানে মেটোক্লোপ্রামাইড কি করবে, দ্রুত আপনার স্টোমাকটাকে এমটি করে দিবে, মানে স্টোমাকে গাটের মোটিলিটি বাড়িয়ে দিবে এবং স্টোমাক এমটিং করতে সাহায্য করবে। সো ইট ইজ অলসো ট্রু। অ্যাট্রোপিন অ্যান্টাগনাইজেস ইটস সেন্ট্রাল ইফেক্ট, এটা ফলস, কারণ হচ্ছে এটার সেন্ট্রাল ইফেক্ট, এই যে অ্যাডভার্স ইফেক্ট ইনক্লুড এক্সট্রাপিরামিডাল সিনড্রোম, হাইপোটেনশন অ্যান্ড সিডেশন। এই এক্সট্রাপিরামিডাল সিনড্রোম যেটাকে আমরা সেন্ট্রাল ইফেক্ট বলতেছি, এটা হচ্ছে ডোজ রিলেটেড এবং মেইনলি বাচ্চাদের এবং ইয়াং অ্যাডাল্টসদের হয়। এই কারণে বলা হয় যে অ্যাডভার্স ইফেক্টটা কমানোর জন্য এটা স্লোলি দেওয়া হয়। এবং অ্যাট্রোপিন সেন্ট্রাল ইফেক্ট কমায় হচ্ছে আমার নিওস্টিগমিনের ক্ষেত্রে, সো এটা ফলস হবে। এবং গিভেন আইএম, এটা ইন্ট্রামাসকুলারলি দেওয়া হয়, ইন্ট্রামাসকুলারলি সাধারণত দেওয়া হয় না, সো এটাও ফলস হবে। ওকে, কমনলি যেহেতু যে কাজটা করা হয় না, সো এটার অ্যান্সারটাও ফলস হবে। Okay, now come to the next question. Next question is our very very important question, that is neostigmine. Neostigmine থেকে আপনি লিখে রাখেন যে কোশ্চেনটা আসছে, কারণ নিওস্টিগমিন থেকে অ্যানাস্থেসিয়ার জন্য খুবই ভাইটাল একটা ড্রাগ এবং এখান থেকে কোশ্চেন আসবে। প্রথম স্টেমটা হচ্ছে অ্যাসিড ট্রান্সমিটিং অ্যাসিটাইলকোলিন ইনহিবিশন। ইট ইজ ট্রু, ইট ইজ ফলস, কারণ এটা হচ্ছে অ্যাসিড ট্রান্সমিটিং অ্যাসিটাইলকোলিন ইনহিবিশন করে না, সে সরাসরি অ্যাসিটাইলকোলিনকে ইনহিবিশন কিন্তু করে না, কারণ সে হচ্ছে অ্যাসিটাইলকোলিনেস্টারেজ এনজাইমকে ইনহিবিট করে। ইট ইজ এনজাইম ইনহিবিটর, সে অ্যাসিটাইলকোলিনেস্টারেজ এনজাইমের সাথে বাইন্ড করে, যার কারণে এই কোলিনেস্টারেজ এনজাইমটা আমার অ্যাসিটাইলকোলিনকে ভাঙতে পারে না, যার কারণে অ্যাসিটাইলকোলিনের প্রলঙ্গেশন হয় অ্যাকশন। ওকে, নাও ইট হ্যাজ বোথ মাস্কারিনিক অ্যান্ড নিকোটিনিক ইফেক্ট, উই নো দ্যাট। হ্যাঁ, নিওস্টিগমিনের বোথ মাস্কারিনিক এবং নিকোটিনিক ইফেক্ট আছে, কজ ব্র্যাডিকার্ডিয়া অ্যান্ড স্টিমুলেশন। এটার যে আমার নিকোটিনিক ইফেক্ট আছে, এটার কারণে সে প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন করে, মাস্কারিনিক ইফেক্ট যেটা, এটার কারণে সে ব্র্যাডিকার্ডিয়া করে অ্যান্ড স্টিমুলেশন অফ ভ্যাগাল নার্ভ। সো ইট ইজ অলসো ট্রু। ডাইলেটস ব্রঙ্কিওল, এটা ফলস হবে, কারণ সে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক ইফেক্টের জন্য সে ব্রঙ্কো কনস্ট্রিকশন করে। এবং ডিক্রিজেস স্যালাইভেশন, এটাও ফলস, কারণ মাস্কারিনিক ইফেক্টের কারণে আমাদের সে স্যালাইভেশনটাকে বাড়িয়ে দেয়। তাহলে আমরা যে নিওস্টিগমিনটাকে যে রিভার্সাল এজেন্ট হিসেবে ইউজ করি, এটা তার কোন ফাংশনের জন্য, এটা আপনারা খেয়াল করেন। নিওস্টিগমিনকে আমরা ইউজ করি তার নিকোটিনিক ইফেক্টের জন্য, কারণ নিকোটিনিক ইফেক্টটাই, নিকোটিনিক রিসেপ্টরটাই আমার নিউরোমাসকুলার জাংশনে থাকে এবং ওখানে গিয়েই সে অ্যাসিটাইলকোলিনেস্টারেজ এনজাইমের সাথে বাইন্ড করে অ্যাসিটাইলকোলিনের কনসেন্ট্রেশনটাকে বাড়িয়ে দেয় এবং তার মাস্কারিনিক ইফেক্টও আছে। এবং এই মাস্কারিনিক ইফেক্টটাকেই কিন্তু কমানোর জন্য, মাস্কারিনিক যে সাইড ইফেক্ট, যেমন সে স্যালাইভেশন বাড়িয়ে দেয়, ব্রঙ্কো কনস্ট্রিকশন করে, ব্র্যাডিকার্ডিয়া করে, এগুলি প্রিভেনশনের জন্যই কিন্তু আমরা নিওস্টিগমিনের সাথে অ্যাট্রোপিনের কম্বিনেশন ইউজ করি। ওকে, আচ্ছা, এমসিকিউ আমরা ডিসকাশন মোটামুটি করলাম। এমসিকিউ গুলি আপনারা পরীক্ষার হলে গিয়ে দেখবেন যে মোটামুটি এরকমই এই ধরনের কোশ্চেনগুলোই আপনারা পাবেন। এরপর আসে সিঙ্গেল বেসড অ্যান্সারে। সিঙ্গেল বেসড অ্যান্সার কোশ্চেনে আপনার সিনারিও বেসড কোশ্চেনও থাকে এবং ডিরেক্ট কোশ্চেনও থাকে অনেক সময়। ওকে, নাও ফার্স্ট কাম টু দ্য ফার্স্ট সিনারিও। এখানে কি লেখা আছে, এ 60-year-old patient with Parkinson's disease got admitted to hospital for lap cholecystectomy. Which one of the following will be ideal antiemetic for this patient? Now, patient কি পাচ্ছে? আমার পেশেন্টটা পাচ্ছে হচ্ছে
পেশেন্টের কি কি কোমরবিডিটিস আছে, আপনি অ্যান্সার করার আগে এই কোশ্চেনটি কিন্তু প্রিভিয়াসলি পরীক্ষায় এসেছিল, সো এই কারণেই এটা দেওয়া, এবং হুবহু এই কোশ্চেনটা এসেছিল সম্ভবত জানুয়ারি 23-এ। আমার পেশেন্টের আছে হচ্ছে পার্কিনসন্স ডিজিজ, ওকে, পার্কিনসন্স। তাহলে এই পেশেন্টটাকে আমি কি ড্রাগ দিই? অ্যান্টি পার্কিনসন্স ড্রাগ, অ্যান্টি পার্কিনসন্স ড্রাগস দিই। অ্যান্টি পার্কিনসন্স ড্রাগ কি দিই আমরা? অ্যান্টি পার্কিনসন্স ড্রাগ হিসেবে আমরা ইউজ করি লিভোডোপা, কার্বিডোপা, ওকে। এরা হচ্ছে ডোপামিন রিসেপ্টর অ্যাগনিস্ট, লিভোডোপা, কার্বিডোপা। এরা কি করবে? এরা আমার ব্রেইনে গিয়ে দে ইনক্রিজ দ্য কনসেন্ট্রেশন অফ ডোপামিন, ওকে। তাহলে আমি এমন কোনো অ্যান্টিমেটিক ড্রাগ ইউজ করতে পারবো না যেটা আমার ডোপামিন অর D2 রিসেপ্টরকে আমার ইনহিবিট করে, ওকে। মানে আমি এমন কোনো অ্যান্টিমেটিক ইউজ করব না, কারণ আমার পার্কিনসন্স ডিজিজে কি হয়? পার্কিনসন্স ডিজিজে ডোপামিনটা কমে যায়, ঠিক আছে, যার কারণে পেশেন্টের ডিপ্রেশন হয়, এক্সট্রা পিরামিডাল সিনড্রোম হয়। তো আমার প্রথমে আপনি চিন্তা করবেন পার্কিনসন্স ডিজিজের মেইন ফিচারটা কি? মেইন ফিচার হচ্ছে আমার ডোপামিন কমে গেছে। তাহলে আমরা অ্যান্টি পার্কিনসনিজম যে ড্রাগগুলি দিই সেগুলোর কাজটা কি? যে লিভোডোপা, কার্বিডোপা, এগুলোর কাজ হচ্ছে আমার ব্রেইনে ডোপামিনের কনসেন্ট্রেশন বাড়ানো। তাহলে আমি যখন অ্যান্টি ইমেটিক ড্রাগ চুজ করব তখন আমার খেয়াল রাখতে হবে আমি এমন ড্রাগ চয়েস করব যেটা আমার ব্লাডে ডোপামিনের কনসেন্ট্রেশনটাকে বহাল রাখবে এবং ডোপামিন রিসেপ্টরের সাথে যেন না করে, ডোপামিন রিসেপ্টরের সাথে যেন কোরিলেট না করে। তাহলে এখন প্রথমে আসি নাম্বার 1, দ্যাট ইজ মেটোক্লোপ্রোমাইড। আমরা জানলাম মেটোক্লোপ্রোমাইড কিসের কিসের রিসেপ্টরের উপর কাজ করে? মেটোক্লোপ্রোমাইড হচ্ছে ডোপামিন রিসেপ্টরের উপরেও কাজ করে এবং 5-HT3 রিসেপ্টরের উপরেও কাজ করে। তাহলে কি মেটোক্লোপ্রোমাইড দেওয়া যাবে? দেওয়া যাবে না। তারপরে আসি ডমপিরিডন। ডমপিরিডন তো আমার সরাসরি ডোপামিন রিসেপ্টরের উপর কাজ করে, তাহলে এটাও দেওয়া যাবে না। তারপর সি নাম্বার আসি অনডানসেট্রন। অনডানসেট্রন ইজ অনলি 5-HT3 রিসেপ্টর সেন্সিটিভ, অনলি সেরোটোনিন রিসেপ্টর সেন্সিটিভ। আর বাকি আছে আমার ডেক্সামিথাসন এবং হায়োসিন, দ্যাট ইজ অ্যান্টিহিস্টামিন। ডেক্সামিথাসনও 2টা 5-HT3 D2 রিসেপ্টরের উপর কাজ করে, হায়োসিনও 5-HT3 কেমোরিসেপ্টর ট্রিগার জোনের উপরে কাজ করে। তাহলে আমার এখানে সিঙ্গেল বেস্টের অ্যান্সার হবে আমার সি, দ্যাট ইজ অনডানসেট্রন। কারণ অনডানসেট্রন ইজ অনলি সিঙ্গেল রিসেপ্টর স্পেসিফিক, দ্যাট ইজ 5-HT3, এবং এটা আমার পেশেন্টের পার্কিনসন ডিজিজের সাথে কমব্যাট করছে না, ওকে। এই যে আমি আপনাদের এক্সপ্লেনেশনে আমি আপনাদের এই চার্টটা দেখিয়ে দিয়েছি, দেখেন এই যে 5-HT3 অ্যান্টাগনিস্ট অনডানসেট্রন অনলি সেরোটোনিন রিসেপ্টরের উপর কাজ করছে। আমার মেটোক্লোপ্রোমাইড বোথ সেরোটোনিন অ্যান্ড ডোপামিনের উপর কাজ করছে। আমার ড্রপোইডল ডোপামিনের উপর কাজ করছে, এটাও আমি দিতে পারবো না। ফেনোথায়াজিন সেটাও ডোমপিরিডন এবং ডোপামিন এবং অ্যাসিটাইলকোলিনের উপর কাজ করছে, এটাও দিতে পারবো না। হায়োসাইন দেখেন 3টার উপরেই কাজ করছে, হায়োসাইন, ডোপামিন, অ্যাসিটাইলকোলিন এবং হিস্টামিন রিসেপ্টরের উপর কাজ করছে, সো এটাও ইউজ করা যাবে না। এবং অ্যান্টিহিস্টামিনও বোথ ডোপামিন, অ্যাসিটাইলকোলিন এবং হিস্টামিন রিসেপ্টরের উপর কাজ করছে। সো পার্কিনসন্স ডিজিজের পেশেন্টের ক্ষেত্রে আমি ডোপামিন রিসেপ্টর রিলেটেড কোনো ড্রাগই আমি ইউজ করতে পারবো না, আমি শুধুমাত্র অনডানসেট্রনটা ইউজ করতে পারবো, ওকে। Now come to the next question. Next question is, a female patient of 40 years got admitted to emergency department with chest pain and palpitation. Then emergency management was given, ECG was done, and patient was diagnosed with supraventricular tachycardia. Which drug was used to treat the patient? এখন সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার আমার সিঙ্গেল বেস্ট অ্যান্সার আপনাদের লেকচারে একটি চার্ট দেওয়া আছে যে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াতে কোন ড্রাগ ইউজ করবেন, অ্যাকচুয়াল ফ্লাটারে কোন কোন ড্রাগ ইউজ হয়। এখন সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার ক্ষেত্রে আমার অ্যান্সার হচ্ছে নাম্বার ই, অ্যাডেনোসিন ইজ দ্য সিঙ্গেল মোস্ট ড্রাগ, যেটা সব সময় সিঙ্গেল ড্রাগ, যেটা আমার এসভিটিতে যদি আপনার আসে নাম্বার 1 চয়েস অফ ড্রাগ ইজ অনলি অ্যাডেনোসিন। যদি পেশেন্টের ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকে, কারণ অ্যাডেনোসিনের ব্রঙ্কোকনস্ট্রিক্টর প্রপার্টিজ আছে, যদি মানে হিস্টামিন রিলিজ করে, সো যদি আপনার পেশেন্টের অ্যাডেনোসিন বা যদি বলে যে পেশেন্টের সাথে ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, তখন কিন্তু আপনার ড্রাগ অফ চয়েস হবে ভেরাপামিল। যদি আপনাকে বলে যে একটা পেশেন্টের এসভিটি ডায়াগনোসড হয়েছে, সাথে পেশেন্টের ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, তাহলে আপনার ড্রাগ অফ চয়েস হবে ভেরাপামিল। আর যদি অনলি সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া থাকে তখন আপনি সিঙ্গেল বেস্টে অ্যান্সার দিবেন অ্যাডেনোসিন।
কারণ অ্যাডেনোসিন হচ্ছে হিস্টামিন রিলিজ করে এবং ব্রঙ্কোকনস্ট্রিকশন করে। ওকে, এটি আপনি মাথায় রাখবেন। যদি কোনো পেশেন্টের এই সেম সিনারিওতে যদি দিয়ে দেয় সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার সাথে পেশেন্টের একটা ব্রঙ্কিয়াল অ্যাজমা পেশেন্ট got admitted to emergency department diagnosed as a case of supraventricular tachycardia, which one will be your drug of choice? তখন আপনি অবশ্যই ড্রাগ অফ চয়েস হিসেবে আপনি দিবেন ভেরাপামিল। এবং যদি শুধুমাত্র সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া থাকে, যে আমাদের এই কোশ্চেনের সিনারিও ওয়াইজ, তখন আপনার অ্যান্সার হবে অ্যাডেনোসিন। ওকে, এই কথাটা মাথায় রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা আপনাদের আসতে পারে, এটা প্রিভিয়াসলিও এসেছে এই কোশ্চেন। ওকে, নাও কাম টু দ্য নেক্সট কোশ্চেন। Next question, a patient with injury to eyeball was taken to emergency department for emergency repair of eyeball. Then emergency surgery was done with combination of neuromuscular blocker and reversal agent can be used in this patient. একটা পেশেন্টের এখানে রিভার্সাল এজেন্ট এবং ইন্ডাকশন এজেন্ট বোথ মিলায় একটা কোশ্চেন আসছে, কারণ লাস্ট প্রিভিয়াস দু একটা পরীক্ষাতে এরকম কোশ্চেন দিয়েছে যে which combination of drugs should be used in patient of TIVA in case of Decades surgery, which combination of drugs should be used in this type of patient. Okay, এখন পেশেন্টের আইবল সার্জারি হয়েছে, আইবল সার্জারি হবে, এমার্জেন্সি সার্জারি। যেহেতু আইবলের কথা আমাকে বলে দিয়েছে, তাহলে আমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক, আইবলের মধ্যে আমাদের একটা ইন্ট্রা অকুলার প্রেশার বলে আমাদের একটা কথা আছে, দ্যাট ইজ ইন্ট্রা অকুলার প্রেশার। তাহলে আমি এমন কোনো জিনিস ইউজ করব না যেটা আমার ইন্ট্রাঅকুলার প্রেশারটাকে বাড়ায়, ঠিক আছে? এবং আমি এমন কোনো জিনিস এবং এমন কোনো ড্রাগ ইউজ করব না যাতে আমার এয়ারওয়ে রিফ্লেক্সটা বেশি হয়। এয়ারওয়ে রিফ্লেক্স বলতে আমরা কি বুঝি? এয়ারওয়ে রিফ্লেক্স বলতে আমরা বুঝি কাফিং, স্নিজিং, ওকে, সোয়ালোইং, কাফিং, স্নিজিং। তাহলে আমি এমন কোনো ড্রাগ ইউজ করবো না যেটা আমার ইন্ট্রাঅকুলার প্রেশার বাড়ায়। আমি এমন কোনো ড্রাগ ইউজ করবো না যেটা আমার কাফ রিফ্লেক্স, স্নিজিং হতে পারে, পেশেন্টের হিস্টামিন রিলিজ হতে পারে, কারণ এই সকল রিফ্লেক্স আমার ইন্ট্রাঅকুলার প্রেশারটাকে বাড়াবে। এখন আমার আইবলের যদি আমার ইন্ট্রাঅকুলার প্রেশার বেড়ে যায় তাহলে কি হবে? তাহলে পেশেন্টের ভেতরে হিমোরেজ হবে, পেশেন্টের আই ভিশন লস হতে পারে। ওকে, এখন ফার্স্ট অপশন কি আমাদের? সাক্সামেথোনিয়াম প্লাস নিওস্টিগমিন। এখন আপনার কাছে মনে হতে পারে যে হ্যাঁ, সাক্সা দিয়ে তো আমি ইনজেকশন করবো, নিওস্টিগমিন দিয়ে রিভার্স করে দেবো, কিন্তু সাক্সামেথোনিয়ামের জন্য কি রিভার্সাল এজেন্ট প্রয়োজন হয়? এটা আপনি চিন্তা করেন। না, সাক্সামেথোনিয়ামের জন্য আমার রিভার্সাল এজেন্ট প্রয়োজন হয় না। নাম্বার 2, ভেক্রোনিয়াম প্লাস নিওস্টিগমিন। হ্যাঁ, ভেক্রোনিয়াম প্লাস নিওস্টিগমিন তো ইউজ করাই যেতে পারে। দেন নাম্বার 3, রোকুরিনিয়াম প্লাস নিওস্টিগমিন। কিন্তু ভেক্রোনিয়াম দিয়ে কি আপনি ইন্ডাকশন এজেন্ট হিসেবে কি ভেক্রোনিয়াম গুড চয়েস কিনা? ওকে, আপনি এটা চিন্তা করেন যে ভেক্রোনিয়াম তো ইন্টারমিডিয়েট অ্যাক্টিং নিউরোমাস্কুলার ব্লকিং এজেন্ট। ভেক্রোনিয়ামের অনসেট অফ অ্যাকশন 2 to 3 মিনিটস। তো একটা এমার্জেন্সি সার্জারিতে ভেক্রোনিয়াম কি ইন্ডিকেটেড কিনা? না, ভেক্রোনিয়াম কিন্তু এমার্জেন্সি সার্জারির ক্ষেত্রে ইন্ডিকেটেড না। এখন রোকুরেনিয়ামের সাথে নিওস্টিগমিন, রোকুরেনিয়ামের একটা স্পেসিফিক রিভার্সাল এজেন্ট আছে, দ্যাট ইজ সুগামাডেজ। সো রোকুরেনিয়ামের সাথে নিওস্টিগমিন ইউজ করাটা উচিত না, ইউজ করা হয় না। এবং তাহলে রোকুরেনিয়াম দিলে আমার অবশ্যই সুগামাডেক্স ইউজ করতে হবে। এখন রোকুরেনিয়ামের কথাটা আমি কেন বলছি? কারণ রোকুরেনিয়াম হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং নিউরোমাস্কুলার ব্লকিং এজেন্ট, বাট অ্যাট হাই ডোজ 0.8 মিলিগ্রাম পার কেজি যদি আপনি ক্যালকুলেট করে পেশেন্টকে দেন, তাহলে সে কিন্তু সাক্সামেথোনিয়ামের মতো র্যাপিড ইন্ডাকশনে হেল্প করে। তাহলে আমি যদি একটা পেশেন্টকে রোকুরেনিয়াম 0.8 মিলিগ্রাম পার কেজি হিসেবে দেই, তাহলে এটা আমার ইনটুবেশনের জন্য ইনটুবেটিং ডোজ হিসেবে ইউজ করা যায় এবং এটা অ্যাক্টস জাস্ট লাইক সাক্সামেথোনিয়াম। ওকে, তাহলে আমার এখানে আমার কাছে মনে হচ্ছে যে ডি নম্বরটা অ্যান্সার হতে পারে। এখন নিওস্টিগমিন প্লাস অ্যাট্রোবিনের কম্বিনেশন তো আমরা ইউজ করি, কিন্তু এটা তো আমার নিউরোমাস্কুলার ব্লকিং এজেন্ট এখানে নাই। সো ই নাম্বারটাও আমার বাদ পড়ে গেল। তাহলে আমার অ্যান্সার আসবে ডি, অ্যাজ রোকুরেনিয়াম। এটা হাই ডোজে ইউজ করলে আমি ইন্ডাকশনের জন্য ইউজ করতে পারবো, এবং এটার আরেকটা সুবিধা হচ্ছে স্পেসিফিক রিভার্সাল এজেন্ট আছে, দ্যাট ইজ সুগামাডেক্স। ওকে, এখন সাক্সা কেন আমি ইউজ করব না? সাক্সা আমি ইউজ করব না এই কারণে, কারণ সাক্সামেথোনিয়াম দিলে আমার মাসল ফ্যাসিকুলেশন হয় এবং সাক্সা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইন্ট্রাঅকুলার প্রেশার বাড়ায়। ওকে, তাহলে আমার অ্যান্সার আসবে ডি। এরপর আসি নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান ইজ দ্য লাস্ট নিউক্লিয়েটেড সেল অফ ইরিথ্রোপয়েসিস? আমি আপনাদের লেকচারে বলেছিলাম, এটা গত এফসিপিএস পার্ট 1 এর কোশ্চেন আসছিল, এটা সিঙ্গেল বেসড অ্যান্সার। লাস্ট নিউক্লিয়েটেড সেল
ইন ইরেথ্রোপয়েসিস। ইরেথ্রোপয়েসিসের স্টেপস ওয়াইজ যদি আমি চিন্তা করি তাহলে আমরা জানি যে অর্থোক্রোমাটিক ইরেথ্রোব্লাস্ট যেটা আছে সেটাই হচ্ছে আমার লাস্ট নিউক্লিয়েটেড সেল। সো এখানে অ্যান্সারটা হচ্ছে সি। এরপরে না নেক্সট কোশ্চেন, এ পেশেন্ট হ্যাভিং অ্যাট্রিয়াল ফ্লাটার শুড বি ট্রিটেড উইথ হোয়াট? এটাও আমাদের সেই অ্যান্টি অ্যারিথমিক ড্রাগের চার্ট থেকে এসেছে। এ পেশেন্ট উইথ অ্যাট্রিয়াল ফ্লাটার শুড বি ট্রিটেড উইথ সোটালোল, কারণ এটা ওই চার্টের মধ্যে সোটালোল এবং ছিল, সোটালোল এবং মেডারন ছিল। ওকে, তাহলে আমার অ্যান্সার আসবে হচ্ছে সোটালোল। তাহলে আপনারা মনে রাখেন ওই চার্টটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, অ্যান্টি অ্যারিথমিক ড্রাগসের চার্ট, কোন অ্যারিথমিয়াতে আমরা কি কি ড্রাগ ইউজ করব। ওকে, নেক্সট, চেঞ্জেস অকার ইন স্টোরড ব্লাড। স্টোরড ব্লাডের চেঞ্জেস আমরা এমসিকিউতে অলরেডি পড়ে আসছি। এখানে দেখি আমরা কি কি আছে। প্রথম আছে হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়া, ডিক্রিজ হেমোগ্লোবিন, হাইপারগ্লাইসিমিয়া এন্ড ইনক্রিজ লাইফ স্প্যান অফ আরবিসি। এ এবং ই শুরুতেই বাদ হয়ে যাচ্ছে, কারণ আমরা জানি হাইপোক্যালেমিয়া হয় না, হাইপারক্যালেমিয়া হয় এবং আরবিসি লাইফ স্প্যানটা কমে আসে কারণ নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকে, এবং হাইপারগ্লাইসেমিয়াও হয় না, কারণ হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া হয় কারণ ব্লাডে যে ডেক্সট্রোজ থাকে সেটা আরবিসি তার লাইফ ইয়ের জন্য আরবিসি হচ্ছে সেটাকে ইউজ করে। ওকে, এখন আমার অ্যান্সার হচ্ছে হাইপারক্যালেমিয়া। আমরা জানি যে আরবিসির লাইফ স্প্যান যখন শর্ট হয়ে আসে আরবিসি লাইসিস হয় এবং লাইসিস হয়ে সেল থেকে সে পটাশিয়াম রিলিজ করে। ওকে, এরপর আসি নেক্সট কোশ্চেন, এ পেশেন্ট ডেভেলপ সিভিয়ার পোস্ট অপারেটিভ নশিয়া ভমিটিং ডিউ টু ইউজ অফ ওপিওয়েড ইন পোস্ট অপারেটিভ ওয়ার্ড, which one is the best antiemetic for this patient? এখন opioid induced নশিয়া ভমিটিং এর জন্য আমরা এক কথায় আপনি মনে রাখবেন অনডানসেট্রন ইজ দ্য বেস্ট, বিকজ অনডানসেট্রন আমরা একটু আগে দেখে এসেছি অনডানসেট্রন হচ্ছে 5-HT3 রিসেপ্টরের উপর কাজ করে, সেন্ট্রালি অ্যাক্টিং, এবং এটা লেস সাইড এফেক্ট কম। অন্যান্য রিসেপ্টরগুলি দিলে আমাদের অসুবিধা, অন্যান্য অ্যান্টিমেটিকগুলি দিলে অসুবিধা কি, ওগুলি শুধুমাত্র আমার সেরোটোনিন রিসেপ্টরের উপর কাজ করছে না, সে ডোপামিন, অ্যান্টিহিস্টামিন, হিস্টামিন রিসেপ্টরের উপরেও কাজ করে। তাই ওপিওয়েড ইনডিউস, যেহেতু এটা সেন্ট্রালি অ্যাক্টিং ড্রাগ, ওপিওয়েড ইনডিউসড পোস্ট অপারেটিভ নশিয়া ভমিটিং এর জন্য আমার ড্রাগ অফ চয়েস হবে অনডানসেট্রন। নাও রিগার্ডিং নিওস্টিগমিন, নিওস্টিগমিন সম্পর্কে আমি আপনাদের এমসিকিউ দিয়েছিলাম সিঙ্গেল ব্রেস্টের জন্য, এটা ইম্পর্টেন্ট টপিক যে নিওস্টিগমিনের হাফ লাইফ ইজ ভেরি শর্ট। নেক্সট, cholinomymetic effect of acetylcholine receptor, sympathetic in nature, no need to use atropine, decrease intestinal motility। আমরা দেখেছি যে নিওস্টিগমিনের আমার বোথ কোলিনার্জিক এবং নিকোটিনিক অ্যাক্টিভিটি আছে। তো আমরা নিচ থেকে যাই, ডিক্রিজ ইন্টেস্টিনাল মোটিলিটি, আমরা জানি যে হচ্ছে কোলিনার্জিক অ্যাক্টিভিটির জন্য সেই ইন্টেস্টিনাল মোটিলিটি বাড়িয়ে দেয়, তার সাথে আমার এটার সাইড ইফেক্ট কমানোর জন্য অ্যাট্রোপিন ইউজ করতে হয়, এবং সে প্যারাসিম্প্যাথেটিক ইন নেচার। সো আমাদের অ্যান্সার ইজ বি, দ্যাট নিওস্টিগমিন হ্যাজ cholinomymetic effect on acetylcholine receptor. Okay, now next question, which one of the following is not synthesized in liver? আমরা একটু আগে পড়ে এসেছি যে লিভারে আমার সব ক্লটিং ফ্যাক্টরগুলো সিনথেসাইজড হয় এক্সেপ্ট 3, 4, 6 and 8। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে ডি, 2, নাম্বার 2। এটা আমি আবার শর্ট করে দিয়েছি, লিভারে হচ্ছে সব ধরনের প্লাজমা ক্লটিং ফ্যাক্টরগুলি তৈরি হয়। ফ্যাক্টর 8 যেটা, এটা একটু ডিফারেন্ট, কারণ সে লিভারেও সিনথেসিস হয় এবং এন্ডোথেলিয়াম থেকেও সিনথেসিস হয়। অ্যান্ড ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর ইজ অল সিনথেসাইজড ফ্রম এন্ডোথেলিয়াল সেল অ্যান্ড মেগাক্যারিওসাইট। আর এর আগে আমরা জেনেছি ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টরস আর 2, 7, 9, 10। নাও ইন নেক্সট কোয়েশ্চেন, next question is, in emergency department we use stored blood regularly, which one is the common anticoagulant used in blood bag? blood bag এ আমরা যে stored bloodটা ইউজ করি সেই ব্লাডের সব থেকে কমনলি কোনটা ইউজ হয়, এটা একদম আপনাদেরকে মুখস্থ রাখতে হবে, দ্যাট ইজ সিডিপিএ, দ্যাট ইজ সাইট্রেট ডেক্সট্রোজ ফসফেট অ্যাডেনিন মিক্সচার। ওকে, এটা হচ্ছে ব্লাড ব্যাগে ই নাম্বারটা যেটা সিডিপিএ মিক্সচার, এটাই হচ্ছে কমনলি ইউজ করা হয়। Now next question, which one of the following drug is used in bridging therapy? ব্রিজিং থেরাপি আমরা কোন কোন পেশেন্টের ক্ষেত্রে ইউজ করি, ধরেন যে সকল পেশেন্টের অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি পাচ্ছে সেই পেশেন্টের আপনার সার্জারি করতে হবে, যে কোনো এমার্জেন্সি সার্জারি অথবা রুটিন সার্জারির ক্ষেত্রে, যার আমার রিস্ক বেনিফিট রেশিও করতে হবে, যে যার আমার অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি বন্ধ করা সম্ভব না, সেই সকল পেশেন্টের ক্ষেত্রে আমরা ব্রিজিং থেরাপি হিসেবে আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন ইউজ করি। এটা আপনি খুব ভালো করে মনে রাখবেন এবং ব্রিজিং থেরাপিটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, ব্রিজিং থেরাপিটা পড়বেন।
Next question, a patient after craniotomy due to intracranial space occupying lesion, which one would be appropriate reversal agent? এখন বলা হচ্ছে ইক্সল ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লেশন রিভার্সাল এজেন্টে এই কারণে বলা হলো কারণ আমরা জানি রিভার্সাল এজেন্ট হিসেবে আমরা কমনলি নিওস্টিগমিন ইউজ করি এবং নিওস্টিগমিনের আমার কোলিনোমাইমেটিক ইফেক্ট আছে, নিকোটিনিক ইফেক্ট আছে। এখন কোলিনোমাইমেটিক ইফেক্টের মধ্যে একটা ইফেক্ট হলো সেটা হচ্ছে সে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটাকে রাইজ করে। ওকে, সো আমার এমন ড্রাগ ইউজ করতে হবে যেটা আমার ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটাকে রাইজ করে না। এখন রিভার্সাল এজেন্ট হিসেবে দেখেন তো আমরা এখানে কি কি আছে, গ্লাইকোপাইরোলেট, অ্যাট্রোপিন, রোকুরেনিয়াম, ভেকুরেনিয়াম, টিপিএস। এই ড্রাগগুলোর মধ্যে আপনার কাছে মনে হতে পারে রিভার্সাল এজেন্ট হিসেবে তো আমি ইউজ করতেছি, রিভার্সাল এজেন্ট হিসেবে তো আমি নিওস্টিগমিন, সুগামাটেক্স ইউজ করতেছি, এগুলা কেন? কিন্তু রিভার্সাল এজেন্টের সাথে আমরা কিন্তু গ্লাইকোপাইরোলেট এবং অ্যাট্রোপিন ইউজ করি। এখানে রিভার্সাল এজেন্টের সাথে যেহেতু আমরা কম্বিনেশন হিসেবে ইউজ করি, অ্যাট্রোপিন কিন্তু আমার ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়ায়। সো আমার এখানে অ্যান্সার হবে এ, দ্যাট ইজ গ্লাইকোপাইরোলেট। গ্লাইকোপাইরোলেট ক্যানট পাস ব্লাড ব্রেন ব্যারিয়ার অ্যান্ড ইট হ্যাজ নো সেন্ট্রাল ইফেক্ট। সো গ্লাইকোপাইরোলেট আমার শুধুমাত্র কোলিনোমাইমেটিক নিওস্টিগমিনের কোলিনোমাইমেটিক ইফেক্টটাকেই কমাবে, কিন্তু সে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করবে না, ব্রেনের কোনো ইফেক্ট হবে না। এই কারণে ইক্সলের পেশেন্টের অপারেশনের পর রিভার্সাল এজেন্ট হিসেবে আমরা গ্লাইকোপাইরোলেট ইউজ করব। ওকে, নাও কাম টু দ্য নেক্সট কোশ্চেন রিগার্ডিং ডিগক্সিন। আমরা জানি ডিগক্সিন ইজ এ কার্ডিয়াক গ্লাইকোসাইড, এটা হচ্ছে মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটিটাকে কমায়, মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটিটাকে বাড়ায় এবং ডিক্রিজেস কন্ডাকশন থ্রু এভি নোড অ্যান্ড বান্ডল অফ ফিজ, ডিক্রিজ ইন্ট্রাসেলুলার সোডিয়াম কনসেন্ট্রেশন, ইনফ্লাক্স অফ ক্যালসিয়াম অকার্স। এখানে শুধুমাত্র সি নাম্বারটাই আমাদের কাছে ওকে মনে হয়েছে, কারণ সে ইন্ট্রাসেলুলার সোডিয়াম কনসেন্ট্রেশনটাকে বাড়ায় এবং সে ক্যালসিয়াম আয়নের ইনফ্লাক্স করে এবং মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটিটাকে বাড়ায়। সো অ্যান্সার ইজ সি। Okay, next question regarding amiodarone. It blocks sodium channel, it blocks calcium channel, it blocks sodium potassium ATPs, it blocks cardiac potassium channel, causes severe myocardial depression. এটার অ্যান্সার হবে ডি, কারণ সোডিয়াম চ্যানেল, ক্যালসিয়াম চ্যানেল, পটাশিয়াম চ্যানেল এটা কোথাকার, নিউরোমাসকুলার জাংশনের নাকি কার্ডিয়াক সেটা বলা নেই। এই কারণে এই তিনটাই আমার এক্সক্লুড হয়ে যাবে। আমার অ্যান্সার হবে ডি, ইট ব্লকস কার্ডিয়াক পটাশিয়াম চ্যানেল। আমরা জানি যে অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগসের মধ্যে পটাশিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে আমার অ্যামিওডারন আছে। ওকে, সো অ্যান্সার উইল বি নাম্বার ডি। অ্যান্ড দিস ইজ আওয়ার লাস্ট কোশ্চেন রিগার্ডিং ম্যাগনেসিয়াম। আমরা জানি ম্যাগনেসিয়াম সালফেট or magnesium is also used as antiarrhythmic agent. Magnesium is an enzyme system. It is not an enzyme system used in ventricular bradyarrhythmia, antagonizes sodium channel, potassium channel and calcium channel. আমরা জানি যে ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম চ্যানেলের উপরে কাজ করে এটা ক্যালসিয়াম ইনফ্লাক্সটাকে কমায়। সো ম্যাগনেসিয়াম উইল বি আওয়ার অ্যান্সার। ম্যাগনেসিয়াম অ্যান্টাগোনাইজেস ক্যালসিয়াম চ্যানেল। ওকে এভরিওয়ান, থ্যাংক ইউ। আই হোপ আপনারা সবাই কোশ্চেনগুলোর অ্যান্সার বুঝতে পেরেছেন।